হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন। আমার লেজার ফিস্টুলা সার্জারি হয়েছে কয়েক মাস আগে, তাই আপনাদের যতটা পারি লেজার ফিস্টুলা সার্জারি সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করব। এবং আপনারা যদি আমার কাছ থেকে আরও বেশি ইনফরমেশন জানতে চান, ডাক্তারের ডিটেলস জানতে চান, আপনি অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে। আগের ভিডিওগুলিতে আপনাদের অপারেশন সংক্রান্ত তথ্য দিয়েছি, এমআরআই সংক্রান্ত তথ্য দিয়েছি এবং ড্রেসিং সংক্রান্ত তথ্যও দিয়েছি, কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্সেরও এই ফিল্ডে একটা ইম্পর্ট্যান্ট রোল আছে এবং সেই রোলটা আপনাদের এই ভিডিওতে আমি অবশ্যই জানাবো এবং মেডিকেল ইন্স্যুরেন্স করা উচিত কি উচিত না সেটাও আপনাদের জানাবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন যে মেডিকেল ইন্স্যুরেন্সটা করার পর আমি উপকৃত হয়েছি কি না। তাহলে ভিডিওটা শুরু করছি বন্ধুরা। প্রথমত আপনাদের বলে রাখি, মেডিকেল ইন্স্যুরেন্স ব্যাপারটা যতটাই শুনতে সোজা সরল এবং প্রফিটেবল মনে হয়, কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু তেমন নয়। কারণ এখন মেডিকেল ইন্স্যুরেন্সটাকে ডাক্তাররা একটা রোজগারের মাধ্যম বানিয়ে নিয়েছে। এটা কিভাবে আপনি বুঝবেন? আপনি অবশ্যই বুঝতে পারবেন যেমন আমার ক্ষেত্রে যেটা ঘটেছে। আপনি যখন কোনো ডাক্তারের কাছে যাবেন এবং কোনো সার্জারি বা কোনো ট্রিটমেন্টের বিষয়ে জানতে চাইবেন এবং যখন আপনি তার কস্টের বিষয়ে জানতে চাইবেন, তখন ডাক্তার আপনাকে সরাসরি জিজ্ঞেস করবে যে আপনার কি মেডিকেল ইন্স্যুরেন্স আছে না আপনি ক্যাশে করাতে চান। তাহলে আপনি বুঝতেই পারছেন এই প্রশ্নটা জিজ্ঞেস করার কারণই হচ্ছে উনি জানতে চাইছে যদি আপনি মেডিকেল ইন্স্যুরেন্স ব্যবহার করেন তাহলে কিন্তু ওনারা পুরোপুরি মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানিকে লুটে পিটে খেয়ে ফেলবে। আমার ক্ষেত্রে কি হয়েছে সেটা আপনাদের বলি। আমার ফিস্টুলা হয়েছিল কয়েক মাস আগে, 2-3 মাস হয়েছে আমার ফিস্টুলা ধরা পড়েছিল। তো আমি যখন ডাক্তারের কাছে যাই, ডক্টর আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে করবেন না ক্যাশে করবেন। তো আমি ডক্টরকে বলেছিলাম আমার মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে। মেডিকেল ইন্স্যুরেন্সের নামটা আপনাকে বলবো না, আপনারা যদি তাও জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। তো এটা শুনতেই ডক্টর বলল ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনি মেডিকেল ইন্স্যুরেন্স থেকে পুরো কভারেজ পেয়ে যাবেন, 100% কভারেজ পেয়ে যাবেন, আপনার কোনো অসুবিধা হবে না, আমরা মেডিকেল ইন্স্যুরেন্স থেকে সব কিছু প্রোভাইড করিয়ে নেব। আমি শুনে অনেকটাই খুশি হলাম কি আমার নিজস্ব কোনো খরচা হবে না, মেডিকেল ইন্স্যুরেন্স থেকেই সমস্ত পেমেন্ট হবে। এই নিয়ে আমি এগোলাম। তো আমি যেটা দেখলাম, মেডিকেল ইন্স্যুরেন্সের অ্যাপ্লিকেশন প্রসেসটা খুব অদ্ভুত ছিল। যেমন ডক্টর আমাকে বলল যে আপনাকে কিছুই করতে হবে না, আমাদের হসপিটাল থেকেই মেডিকেল ইন্স্যুরেন্সের ক্লেম আমরা ক্লেম অ্যামাউন্টটা সেটেল করিয়ে নেব, আপনাকে কিছুই করতে হবে না। এবং মেডিকেল ইন্স্যুরেন্সের যে এজেন্টটা ছিল উনি কিন্তু আমাকে বলছিল যে আপনাকে সমস্ত ডিটেলস শেয়ার করতে হবে মেডিকেল ইন্স্যুরেন্সের সঙ্গে। তা আমার সঙ্গে কি ঘটেছিল সেটা আপনাদের বলে দিই। যখন আমি অপারেশন করব, ডক্টরকে কনফার্ম করলাম, তো ডক্টর আমাকে হসপিটালে অ্যাডমিট হবার পরামর্শ দিলেন। আমার একটা ডেট ঠিক হলো। তো ডেট ঠিক হবার পর হঠাৎ করে আমার কাছে হসপিটাল থেকে ফোন আসে। হসপিটাল থেকে ফোন এসে আমাকে বলে স্যার আপনার মেডিকেল ইন্স্যুরেন্স আমরা ক্লেম করেছি এবং আপনার কাছে মেডিকেল ইন্স্যুরেন্স থেকে ফোন আসতে পারে। তো আমি বললাম ঠিক আছে, ফোন আসলে তাহলে আমি কী করব। বলে আপনার কাছে যদি ফোন এসে তারা যদি কোনো রিপোর্ট বা কিছু ডক্টরের প্রেসক্রিপশন কিছু দেখতে চায়, আপনি কিন্তু সম্পূর্ণ এগুলো দেখাবেন না। আমি জিনিসটা বুঝতে পারলাম না। তো আমি বললাম ঠিক আছে। তারপরে আমি যেটা দেখলাম, এমআরআই রিপোর্টে আমার ছিল সিম্পল ফিস্টুলা, কিন্তু ডক্টর যখন মেডিক্লেম করলো, মেডিকেল ক্লেমে কিন্তু ডক্টর পাঠালো কমপ্লেক্স ফিস্টুলা। আমি জানি না এটা কেন করলো, আপনারা যদি বুঝতে পারেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা কেন করলো। তারপরে দেখলাম আমাকে মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টটা ফোন করে বলল যে আপনার হসপিটাল থেকে একটা ক্লেম এসছে 1,25,000 টাকা। তো ইন্স্যুরেন্স কোম্পানি 40,000 টাকা ইনিশিয়াল অ্যাপ্রুভেল করে দিয়েছিল, আর তারপর আমাকে বলল যে বাকি বোঝাপড়া অপারেশনের পরে হবে। তাহলে বন্ধুরা আপনি দেখতেই পাচ্ছেন যে এই প্রসেসটা খুবই কমপ্লিকেটেড। আপনাকে ফার্স্টে একটা ইনিশিয়াল অ্যামাউন্ট অ্যাপ্রুভ করছে, তারপরে বলছে বাকিটা অপারেশনের পরে। এবার আপনারাই ভেবে দেখুন, যদি এরকম একটা পরিস্থিতি হয় আপনি তো একটা টেনশনেই থাকবেন, তাই না?
যে 40,000 টাকা তো কোম্পানি দিয়ে দিল, কিন্তু বিল আছে 1,25,000 টাকা, তো বাকি টাকাটা কি আমাকে নিজে দিতে হবে? এই চিন্তাটা আপনার মাথায় অবশ্যই থাকবে। কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছে, 40,000 টাকা অ্যাপ্রুভেল হলো, আমি হসপিটালে অ্যাডমিট হলাম, 24 ঘন্টার হসপিটালাইজেশন ছিল। পরের দিন যখন ডিসচার্জ হয় তখন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাকে আমাকে হসপিটাল থেকে বললো কি তারা ইন্স্যুরেন্স ক্লেম করেছে, বাকি অ্যামাউন্টটার জন্য তারা বিল পাঠিয়েছে, অ্যামাউন্টটা সেটেল হলে তাহলে আমাকে ডিসচার্জ করবে। আমি সকাল থেকে ওয়েট করতে করতে সন্ধে হয়ে গেল। মাঝে যখন আমি একবার এজেন্টকে ফোন করে জিজ্ঞেস করলাম কি হয়েছে, আমার এখনও ডিসচার্জ হচ্ছে না কেন, তো এজেন্ট আমাকে বলল যে হসপিটাল থেকে আগে বলেছিল 1,25,000 টাকা, কিন্তু পরে আবার হসপিটাল থেকে 1,50,000 টাকার বিল পাঠানো হয়েছে। তাই জন্য মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি হসপিটালকে বিলটা রিটার্ন দিয়ে বলেছে বিলটাকে ঠিক করে পাঠালে তাহলেই তারা সেটেলমেন্ট করবে। তাহলে আপনি বুঝতেই পারছেন হসপিটাল পুরোপুরি জানে যে কিভাবে বিলটা করে পাঠালে তাহলেই পুরো টাকাটা সেটেল হবে, এবং এই কারণেই ডক্টরও খুব কনফিডেন্টলি বলল যে হসপিটালে আপনার কোনো টাকা খরচা হবে না, আপনার একদম ক্যাশলেস হয়ে যাবে। ভালো কথা, আমার ক্যাশলেস হয়ে গেল, কোনো টাকা আমাকে দিতে হলো না। আমাকে হার্ডলি হয়তো কত আমার 3,000 টাকার মতো আমাকে পকেট থেকে দিতে হয়েছিল অ্যাডমিশন চার্জ, আর ডিসচার্জের সময় একটা কিছু বাদ বাকি কিছু অ্যামাউন্ট যেটা অ্যাপ্রুভ হয়নি, এরকম 1,25,000 টাকা অ্যাপ্রুভ হয়েছিল, হসপিটাল বিল করেছিল 1,26,000 সামথিং, ওই এক্সট্রা অ্যামাউন্টটা আমাকে দিতে হয়েছিল 1,600 কত টাকা আমাকে দিতে হয়েছিল। ভালো কথা, আমি খুবই খুশি হলাম যে ইন্স্যুরেন্স থেকে পুরো হসপিটালাইজেশন কস্টটা দিয়ে দিল। কিন্তু বন্ধুরা, এইখানেই আমার স্টোরি শেষ হয়নি। অপারেশন হওয়ার পরে তারপরে শুরু হলো ড্রেসিংয়ের খেলা। আর ড্রেসিংয়ে আপনি বিশ্বাস করবেন না, প্রচুর টাকা আমার খরচা হয়েছে ড্রেসিংয়ে। কারণ আমাকে এইখানে পেশেন্টকে ভয় দেখানো হয়েছে, পেশেন্টকে ভয় দেখিয়ে দেখিয়ে মানে এক একটা ড্রেসিং আমার কাছ থেকে 2,000 টাকা করে নেওয়া হয়েছে। প্লাস আমাকে যতগুলো ড্রেসিংয়ের জিনিসগুলো ছিল, যেমন আমি ড্রেসিং রিলেটেড একটা ভিডিও করেছি, আপনারা ওইটাও দেখতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। ড্রেসিংয়ের যত রকমের সরঞ্জাম ছিল, সমস্ত সরঞ্জামগুলো ডক্টরের যারা পোস্ট অপারেটিভ টিম ছিল, যারা পোস্ট অপারেশনের জিনিসপত্রগুলো দেখে, তাদের কাছ থেকেই আমাকে কিনতে হয়েছে। তারা বাইরে থেকে আমাকে এগুলো কিনতে দেবে না, তাদের কাছ থেকেই নিতে হবে। এবং আমি যতবার ওনাদের বলছি যে খরচটা অনেক বেশি হচ্ছে, আমি এত টাকা খরচ বেয়ার করতে পারবো না, তারা বারবার আমাকে একটাই কথা বলে গেছে কি স্যার আপনার তো মেডিকেল ইন্স্যুরেন্স আছে, আপনি চিন্তা করবেন না, আপনি ইন্স্যুরেন্স থেকে পুরো ক্লেম পেয়ে যাবেন। এবং অপারেশন ড্রেসিং হওয়ার পরে তারা আমাকে বিলও দিল। কিন্তু হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডারকে নিয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি বন্ধুরা। কারণ হসপিটালের বিলটা তো তারা পে করে দিল, কিন্তু পোস্ট হসপিটালাইজেশন এবং প্রি হসপিটালাইজেশন আমি যেই খরচাগুলো করেছিলাম, আমার এমআরআই, এক্স-রে, ব্লাড রিপোর্টস এবং মেডিসিন কেনা, ড্রেসিং খরচা, যত খরচাগুলো করেছিলাম ওইগুলো রিইম্বার্স হওয়ার কথা ছিল। মানে আমি বিলগুলো জমা দিলে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে টাকাগুলো ফেরত দেবে। কিন্তু যখন আমি বিলগুলো সব জমা দিলাম, আমি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে 70,000 টাকার মতো বিল জমা দিয়েছিলাম। তো তার মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানি মাত্র আমাকে 18,000 টাকা অ্যাপ্রুভেল দিয়েছে, 18,000 টাকা দিয়েছে। আমি যখন ইন্স্যুরেন্স কোম্পানিকে জিজ্ঞেস করলাম যে অ্যামাউন্ট এত কম কেন, তারা আমাকে একটা সামারি দিল, যেই সামারিতে কোনো ডিটেলস ঠিক মতো ছিলই না, কি তারা কিসের কিসের জন্য দিয়েছে, কোন কোন জিনিসের জন্য কত টাকা দিয়েছে, তেমন কিছু ভালোভাবে মেনশনটি ছিল না। যার ফলে আমি বুঝতেই পারলাম না যে ওনারা কিসের ওপরে বেস করে আমাকে এত কম অ্যামাউন্ট দিয়েছে। তাহলে বন্ধুরা, আপনাদের একটা কথা বলে দিই, হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রি হসপিটালাইজেশন আর পোস্ট হসপিটালাইজেশনের যে গল্পটা আপনাদের হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার বা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডারের এজেন্ট আপনাকে দেবে, এটা সম্পূর্ণ একটা মিথ্যে বোগাস কথা। আপনারা একদম এটাতে বিশ্বাস করবেন না। তারা প্রি পোস্ট হসপিটালাইজেশন তেমন কিছুই দেয় না। আর হসপিটালাইজেশনটাই শুধু দেওয়া হয়, কারণ সেটা সম্পূর্ণ ডাক্তারের রিপোর্টের ওপরে নির্ভর করে। তো ডাক্তাররা এমন রিপোর্ট বানায় যে তারা দিতে সেটা বাধ্য। কিন্তু প্রি পোস্ট হসপিটালাইজেশন আপনি যেই খরচাগুলো করবেন মোস্টলি সেইগুলো পাওয়া যায় না। কিন্তু এইখানেও একটা ভাবার বিষয় আছে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। কখন পাওয়া যায়? যখন আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা অনেক হাই হবে। আপনি যখন একটা হাই ভ্যালু ইন্স্যুরেন্স নেবেন, ধরুন আপনার প্রিমিয়ামটা অনেক হাই, যেখানে ধরুন একটা পেশেন্ট নিয়েছে
5,000 টাকার প্রিমিয়াম, আর একটা পেশেন্ট নিয়েছে 25,000 টাকার প্রিমিয়াম। তো যার প্রিমিয়াম, যেহেতু তার প্রিমিয়ামটা বেশি আছে, তো সে মোটামুটি অনেকটাই বেশি অ্যামাউন্ট পাবে। কিন্তু এজেন্ট আপনাকে সেই জিনিসটা বলবে না। যখন আপনি ইন্স্যুরেন্স নেবেন, এজেন্ট বলবেন স্যার আপনি সবই পাবেন, প্রি হসপিটালাইজেশন, পোস্ট হসপিটালাইজেশন সবই পাবেন। কিন্তু মোটামুটি প্রি হসপিটালাইজেশনের, পোস্ট হসপিটালাইজেশনের যেই গল্পটা আছে, এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা। এইটা পাওয়া যায় না। আর যেটা কোম্পানি দেয় খুবই অল্প অ্যামাউন্ট দেয়। এবং বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আপনারাও যদি হেলথ ইন্স্যুরেন্স ব্যবহার করেন তাহলে খুব ভেবেচিন্তে কোনো হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডারকে সিলেক্ট করবেন। এবং আমার পরামর্শ হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স না করিয়ে ক্যাশেই ট্রিটমেন্ট করা ভালো। কেন কি, ক্যাশে যদি আপনি ট্রিটমেন্ট করেন, যেই ট্রিটমেন্টের কস্টটা ডক্টর হেলথ ইন্স্যুরেন্স নিয়ে 1.5 লাখ বলবে, সেইটাই হয়তো ক্যাশে 50,000 টাকায় করে দেবে। বাকিটা আপনাদের ব্যাপার। আপনারা যদি আরও কিছু জানতে চান বা আমাকে কিছু বলতে চান, অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করবেন, যেন যারা এই রোগটা নিয়ে আক্রান্ত আছে তারা যেন সঠিক তথ্য পায় এবং সঠিকভাবে চিকিৎসাটা করতে পারে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।